দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি মেট্রো সেম বিজনেস রিপোর্টে। তালিকায় থাকা 2/3 পরিবার এখনও পায়নি করোনার ক্ষতি পোষাতে দেয়া সরকারের নগদ সহায়তা। যাচাই বাছাইয়ে বাড়তি সময় লাগার দাবি। করোনার প্রাদুর্ভাবে মোবাইল ফোন কলের পরিমাণ কমে গেছে দেশে। 3 মাসের ব্যবধানে গ্রাহক কমে গেছে প্রায় 46 লাখ। করোনার মাঝেও বেড়েছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয়। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে চাহিদা। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। কোভিড-19-এ ক্ষতিগ্রস্ত 50 লাখ পরিবারকে সরকার ঘোষিত 2,500 টাকার নগদ সহায়তার বিতরণ কার্যক্রম গতি পায়নি এখনও। হিসেব বলছে 1/3 সুবিধাভোগীর কাছেই এখনও এই সহায়তার অর্থ পৌঁছে দেওয়া সম্ভব হয়নি। বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে তালিকার স্বচ্ছতা নিশ্চিত করতে কয়েক ধাপের যাচাই বাছাইয়ের কারণে এই দীর্ঘসূত্রিতার তৈরি হয়েছে। যদিও ঈদুল আজহার আগেই পুরো অর্থ বিতরণের লক্ষ্য এবার। সৌরভ রহমানের রিপোর্ট। কোভিড-19-এর প্রভাবে কাজ হারানো নিম্ন আয়ের জনগোষ্ঠীকে আর্থিক সহায়তার ঘোষণা দেয় সরকার। দেশে ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর প্রথম দিকেই জানানো হয় সারা দেশের 50 লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে এককালীন 2,500 টাকা করে দেয়া হবে। সামাজিক দূরত্ব আর ঘরে থাকা নীতির অংশ হিসেবে সরকারের সহায়তার এই অর্থ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে বিতরণের সিদ্ধান্ত হয়। দায়িত্ব দেওয়া হয় দেশের 4টি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে। এর মধ্যে নগদের মাধ্যমে দেবার কথা 17 লাখ পরিবারের অর্থ, বিকাশে 15 লাখ, রকেটে 10 লাখ আর বাকি 8 লাখ পরিবারের দায়িত্ব দেওয়া হয়েছিল শিওর ক্যাশকে। করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এ পর্যন্ত 4.5 লক্ষ পরিবারের কাছে বিকাশের মাধ্যমে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পরিবার প্রতি 2,500 টাকা পৌঁছে দেওয়া হয়েছে। এই প্রক্রিয়াটি চলমান আছে এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজটি এগিয়ে যাচ্ছে। কয়েকটি মন্ত্রণালয়ের স্ক্রুটিনি করা তালিকা যখন বিকাশের হাতে আসছে তখন সেটি এনআইডি ভেরিফিকেশনের মাধ্যমে নির্বাচন কমিশনের ডাটা পেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হচ্ছে সঠিক পরিবারের সুবিধাভোগীর কাছেই বা তাদের বিকাশ নাম্বারেই যেন টাকাটি পৌঁছায়। আমরা প্রাপকের তথ্য, ফোন নাম্বার এবং অন্যান্য সংবেদনশীল তথ্য যাচাই বাছাই করার পর এ পর্যন্ত 6,30,000 পরিবারের কাছে তাদের প্রাপ্য অর্থ পৌঁছে দিয়েছি। বাকি পরিবারগুলো অত্যন্ত কম সময়ের মধ্যে তাদের প্রাপ্য টাকা তাদের ফোন নাম্বারে পেয়ে যাবেন। যেহেতু প্রাপকের ফোন নাম্বার, তথ্য এবং আরও কিছু স্পর্শকাতর বিষয় জড়িত আছে, তাই পুঙ্খানুপুঙ্খ বিচার আচার করে আমরা তাদের অর্থগুলো খুব দ্রুত পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। সেই হিসাবে জুলাইয়ের প্রথম সপ্তাহ শেষে বিকাশ ও নগদ তাদের জন্য বরাদ্দকৃত 32 লাখ সুবিধাভোগীর মধ্যে মাত্র 10,80,000 পরিবারের কাছে সহায়তার অর্থ পৌঁছে দিয়েছে। বাকি 2 প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য পাওয়া না গেলেও কেন্দ্রীয় ব্যাংকের সূত্রে জানা গেছে তারাও 1/3 বেশি বিতরণ করতে পারেনি। এমন অবস্থায় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের পাশাপাশি প্রচলিত ব্যাংক ব্যবস্থার মাধ্যমেও সহায়তার অর্থ পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য সুবিধাভোগীদের 10 টাকায় ব্যাংক হিসাব খোলার ব্যবস্থা করতে দেশের সকল ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এই সহায়তা বিতরণ কার্যক্রমে অনিয়ম এড়াতেও কয়েক ধাপের নজরদারি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই ব্যক্তি একাধিক অ্যাকাউন্ট যাতে ইউজ করতে না পারে এইগুলো আমরা চেক করে আমরা বাংলাদেশ ব্যাংকে আমাদের ডিপার্টমেন্ট গুলো দেখবে। আমাদের যে সমস্ত অ্যাকাউন্ট গুলো আমরা কালেকশন করছি, গভর্নমেন্ট যে অ্যাকাউন্ট দিচ্ছে সেখানে কিছু কিছু অ্যাকাউন্ট আমাদের কাছে একটু ক্লামজি মনে হচ্ছে বা একটার সাথে আর একটা মিলে যাচ্ছে, ওইগুলো আমরা যাচাই বাছাই করে আমরা গভর্নমেন্টের কাছে প্রকৃত তথ্য দিচ্ছি যে না এই অ্যাকাউন্ট গুলো এর সাথে আরো 4-5টা অ্যাকাউন্টের সাথে মিলে যাচ্ছে। এই জাতীয় তথ্য কেবল আমরা গভর্নমেন্টকে সরবরাহ করছি। এমন অসঙ্গতি আর বেশ কিছু সচ্ছল পরিবার সহায়তার জন্য বিবেচিত হওয়ায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো উপকারভোগীর তালিকার কিছু অংশ নতুনভাবে পর্যালোচনা ও যাচাই বাছাই করছে বলেও জানা গেছে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। আকর্ষণীয় সব অফার দিয়েও গ্রাহক ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে মোবাইল অপারেটরদের। কেননা করোনার ধাক্কায় গেল 3 মাস ধরেই কমছে গ্রাহকের সংখ্যা। প্রায় 3 ভাগ গ্রাহক হারিয়েছে অপারেটররা। কমে গেছে ভয়েস কল থেকে আসা রাজস্ব। সামনের দিনে যা আরও কমার শঙ্কা রয়েছে। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। মোবাইল ফোনে কথা বলা মানুষের সংখ্যা কমেই চলেছে দেশে। মে মাস শেষে ভয়েস কল সার্ভিস ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে 16,15 লাখ। এপ্রিলে যা ছিল 16,29 লাখ। অর্থাৎ 1 মাসে ভয়েস কল সেবার সক্রিয় ব্যবহারকারী প্রায় 14 লাখ কমেছে।
আর মার্চ থেকে মে এই 3 মাসে কমেছে 46 লাখ। যে লকডাউনের পরে কিন্তু অনেক আমাদের দোকান যেগুলি সেগুলি বন্ধ করতে হয়েছিল, তারপর মানুষ কিন্তু গিয়ে রিচার্জও করতে পারেনি, রিচার্জ করা না পারার ফলে কিন্তু ওই ওদের বেসটা কিন্তু আমাদের কিন্তু অনেকের কমে গিয়েছে, এবং এই দুইটাই কিন্তু মূল কারণ যেটা আমরা যেটা দেখছি যে কেন সাবস্ক্রাইবার বেসটা কমছে। আমাদের ওভারঅল ইন্ডাস্ট্রিতে আমরা দেখেছি প্রায় 55 লাখের মতন কাস্টমার যারা আসলে তাদের রিচার্জ করছে না বা তাদের ব্যালেন্স কমে আস্তে এবং তারা রিচার্জ করছে না। তো আমরা দেখছি যে তারা নেটওয়ার্ক থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে মানুষের অবশ্যই আর্থিক আমাদের অ্যাবিলিটির কথা যদি আমরা বলি যে তারা তাদের সেই ধরনের নিড আছে কিনা। এবং আমরা আরেকটা জিনিস দেখেছি সেটা হচ্ছে যে যারা শহর থেকে গ্রামের দিকে চলে গেছে, আমরা একটা বড় অংশের জনগোষ্ঠীকে দেখতে পাচ্ছি যারা রিচার্জ করছে না। এবং আরেকটা সেগমেন্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে যারা ভয়েস বেশি ইউজ করতো তারা কিন্তু সেখান থেকে সরে ডেটার দিকে চলে গেছে। মার্চ থেকে মে মাস নাগাদ 16 লাখ সক্রিয় ব্যবহারকারী হারিয়েছে শীর্ষ মোবাইল সেবাদাতা কোম্পানি গ্রামীণফোন। দ্বিতীয় অবস্থানে থাকা রবি হারিয়েছে 15,79,000 গ্রাহক, আর বাংলালিংক হারিয়েছে 14,30,000 গ্রাহক। অপারেটররা বলছেন ব্যবহারকারী হ্রাসের নেতিবাচক এই ধারা আরও কয়েক মাস অব্যাহত থাকবে। মানুষের পকেট কিন্তু লিমিটেড, এখন কিন্তু আরো 5% এসডির পরে যেটা হবে যে রেভিনিউটা মনে হয় মোস্ট প্রবাবলি সবার জন্য কমে যাবে। মানুষ কিন্তু আবার চিন্তা করবে আমি এখন কি ফোন নিব কিনা, আমার তো ট্যাক্স বেশি হতে পারে। সো এই এফেক্টগুলি কিন্তু আর একটু আসতে পারে। অন টপ অফ দ্যাট আপনি যেটা এখন দেখছেন যে আমরা কিন্তু এখন বৃষ্টিরও সিজন হচ্ছে, অনেক জায়গায় কিন্তু বন্যাও হচ্ছে। সো এইসব সব নিয়ে কিন্তু আমাদের একটু চিন্তা আছে যে আগামী 2-3 মাস কি হবে, আমরা কি রিকভার করতে পারবো কিনা। আমরা এখন জুলাই চলে আসছি, আমরা দেখছি আমাদের কিন্তু প্রায় সব অপারেটরই গ্র্যাজুয়ালি 5 থেকে 6% রেভিনিউ কিন্তু কম্পেয়ার টু মে আমার কিন্তু আরো প্রায় 5 থেকে 6% রেভিনিউ কমে গেছে। সো ইন টোটাল আমরা এখন প্রায় 20% এর উপরে আমাদের রেভিনিউ ডিক্লাইন করছে। যারা এফোর্ড করতে পারছে, যারা এই সম্পূর্ণ শুল্ক দিতে পারছে এবং ট্যাক্স বাড়তি থাকা সত্ত্বেও যারা দিতে পারছে, তারাই আমাদের নেটওয়ার্কে থাকছে, তারাই ডিজিটাল সার্ভিস গুলো পাচ্ছে। আমাদের কাছে মনে হচ্ছে যে আরো একটা ডিজিটাল ডিভাইড তৈরি হচ্ছে একটা বড় মাপে। ভয়েস কলের গ্রাহক কমলেও দেশে মোবাইল ইন্টারনেট ও ব্রডব্যান্ডের ব্যবহারকারী বেড়েছে। মার্চের শুরুতে সক্রিয় ইন্টারনেট সংযোগ ছিল 10 কোটির কিছু কম, মের শেষে যা 10,21 লাখে পৌঁছেছে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। করোনার মহামারীতেও বেড়েছে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি। গেল অর্থ বছর এই খাত থেকে আয় হয়েছে 88 কোটি ডলারের বেশি। পরিবেশ বান্ধব হওয়ায় বিশ্বজুড়ে বাড়ছে পাট পণ্যের চাহিদা। এমন অবস্থায় বন্ধ হয়ে যাওয়া রাষ্ট্রীয় পাটকলগুলো আধুনিকায়ন করে সচল করার মাধ্যমে পাটের হারানো সুদিন ফিরিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই খাতের ব্যবসায়ীরা। হিরজুন মিরার রিপোর্ট। সুদিন ফিরছে দেশের পাট শিল্পে, তারই প্রতিফলন দেখা গেছে রপ্তানি আয়ে। গেল অর্থ বছর দেশের রপ্তানি বাণিজ্যে সবচেয়ে ভালো করেছে এই খাতটি, যেখানে করোনার প্রভাবে আয় কমেছে প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকের। একইভাবে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি চামড়া, কৃষিজাত পণ্য, হিমায়িত খাদ্যের মতো বড় সব রপ্তানি খাত। হিসেব বলছে 2019-20 অর্থ বছরে মোট 3,367 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। তার মধ্যে পাট ও পাটজাত পণ্য থেকে রপ্তানি আয় এসেছে 88 কোটি 23 লাখ ডলার, প্রবৃদ্ধি 8 ভাগের বেশি। জুট গুডসের বর্তমানে বাংলাদেশে প্রচুর চাহিদা আছে, এক্সপোর্টের চাহিদা। সেটা আমরা করোনার কারণে অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছি। বাধাগ্রস্ত হওয়ার পরও যে প্রবৃদ্ধি হয়েছে, যদি বাধাগ্রস্ত না হতো এই প্রবৃদ্ধির পরিমাণ আরো অনেক বেড়ে যেত। লকডাউনের কারণে অনেক স্লো ডাউন হয়েছে, কিন্তু আমার প্রেডিকশন ছিল যে এই লকডাউনটা না হলে হয়তো পাট খাত প্রায় 20 থেকে 25% গ্রোথ হতো, এবং আগামী বছর যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আমি বিশ্বাস করি যে এই ন্যাচারাল ফাইবার হিসেবে জুটের গ্রোথ হচ্ছে 20 থেকে 25% হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী এই রপ্তানি আয়ে বড় অবদান ছিল পাট সুতার। মোট আয়ের 60 ভাগের বেশি এসেছে পাট সুতা রপ্তানি থেকে, পরিমাণ 56 কোটি ডলার, প্রবৃদ্ধির হার 10.12 ভাগ। কাঁচা পাট রপ্তানি হয়েছে প্রায় 13 কোটি ডলারের, এক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে 15.5 ভাগের মতো। চায়না আমাদের দেশ থেকে প্রায় 1.5 লক্ষ টন জুটিয়ান ইম্পোর্ট করে, এবং চায়না আপনি জানেন যে আমাদের থেকে কম দামে সুতা নিয়ে বিভিন্ন প্রকার ডাইভার্সিফাইড করে ওটাকে ভ্যালু এডেড করে ওরা বিক্রি করে, যার জন্য চায়না একটি আপনি পার্মানেন্ট মার্কেট হিসাবে পরিণত হয়েছে। অন দি আদার হ্যান্ড আমাদের দেশের সেকেন্ড মার্কেট হলো টার্কি। টার্কিতেও আপনার আমাদের প্রচুর চাহিদা আছে, এবং টার্কির যে কার্পেট
সেই কার্পেট কিন্তু পৃথিবীতে চাহিদা অনেক বেড়ে গেছে। চায়না এবং টার্কির মার্কেট যদি ঠিক থাকে তাহলে জুটিয়ান মার্কেট কিন্তু স্টেডি থাকে। অর্থবছরে পাটের ব্যাগ ও বস্তা রপ্তানি হয়েছে $10 কোটি বেশি, প্রবৃদ্ধি 28.5%। ব্যবসায়ীদের মতে বিভিন্ন দেশে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধই এই প্রবৃদ্ধির কারণ। সরকারি পাটকলগুলোকে আধুনিকায়ন করে এই বাজার ধরার পরামর্শ তাদের। ট্র্যাডিশনাল অ্যাপ্লিকেশনে যেই প্যাকেজিং প্রোডাক্টগুলি হয় সেটার পাশাপাশি যদি আমরা এই যে লাইফস্টাইলের সাথে সংশ্লিষ্ট যে ভ্যালুয়েডেড ডাইভার্সিফাইড গুড প্রোডাক্টগুলি যদি উৎপাদনের সক্ষমতা আমরা অর্জন করতে পারি, আগামী 5 থেকে 7 বছরের মধ্যেই কিন্তু আমরা $5 থেকে $7 বিলিয়ন নিয়ে যেতে পারবো। বর্তমানে বাংলাদেশের জুট গুডসে একটা সোনালী দিন যাচ্ছে, কেননা চাহিদা এত বেশি বা প্রাইভেট মিলগুলি আপনি আজকে সাপ্লাই দিয়ে পারতেছে না। এই অবস্থায় আমার মনে হয় যে সরকার যে জুট মিলগুলা বন্ধ করে দিয়েছে, এটা যদি সংস্কার করে মিলগুলার উৎপাদন বাড়িয়ে যদি মিলগুলা পুনরায় চালু করে তাহলে এই মিলগুলো অবশ্যই লাভজনক হবে। ব্যবসায়ীদের হিসেবে বর্তমানে বেসরকারি খাতের 95টি কারখানায় পাট থেকে সুতা তৈরি হচ্ছে, আর 200টির মতো প্রতিষ্ঠান কাজ করছে পাটজাত পণ্য নিয়ে, যেখানে 150-র বেশি রপ্তানিমুখী পাটজাত পণ্য তৈরি হচ্ছে। হিরজুন মীরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। বাংলাদেশ রেলওয়ের গরু ছাগল পরিবহন করার খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ মেট্রো সেম বিজনেস রিপোর্টে। ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু পরিবহন করবে বাংলাদেশ রেলওয়ে। করোনা পরিস্থিতিতে খামারি ও পশু কারবারিদের সহায়তা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার রাজধানীর রেল ভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বলা হয়, শাকসবজি ও ফলের মতো কোরবানির পশু লাগেজ ভ্যানে পরিবহন করা হবে। খামারি ও ব্যবসায়ীদের চাহিদা অনুসারে নির্দিষ্ট স্থান থেকে লাগেজ ভ্যানবাহী ট্রেন চালানো হবে। মিটার গেজের একটি লাগেজ ভ্যানে 16টি গরু পরিবহন করা সম্ভব হবে। ব্রড গেজে 20 থেকে 21টি গরুর ঠাঁই হবে। সব মিলিয়ে একটি গরু উত্তরবঙ্গ থেকে ঢাকায় আনলে 1.5 থেকে 2,000 টাকার মধ্যে খরচ পড়তে পারে। চট্টগ্রামে গেলে 2 থেকে 2,500 টাকা লাগবে। ছাগলের জন্য আলাদা লাগেজ ভ্যান হবে। এক ভ্যানে বেশি পরিমাণে ছাগল পরিবহন করা যাবে বলেও রেলওয়ের পক্ষ থেকে বলা হয়েছে। ভাড়াও সেভাবে নির্ধারণ করা হবে। আমাদের যারা পশু ব্যবসায়ী, যারা এই গরু ছাগলের যারা ব্যবসা করেন, কোরবানির যারা আমাদের বিভিন্ন আপনার খামারি, তারা পরিবহনের যদি সহযোগিতা চান তাহলে আমরা রেল থেকে সেই সহযোগিতা দেব। কোরবানির ঈদকে সামনে রেখে দেশের অন্যতম মাংস উৎপাদনকারী অঞ্চল পাবনা ও সিরাজগঞ্জে প্রায় 3 লাখ গরু প্রস্তুত করা হয়েছে, কিন্তু দেখা নেই ব্যাপারী বা ক্রেতাদের। দুশ্চিন্তায় পড়েছেন খামারিরা। সিরাজগঞ্জ সংবাদদাতাকে সাথে নিয়ে রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। সিরাজগঞ্জের কামারখন্দ গ্রামের শেখপাড়া গ্রামের ক্ষুদ্র খামারি ওমর ফারুক ফরিদ নিজের ক্ষুদ্র পুঁজি, বছরব্যাপী নিরলস পরিশ্রম আর ধার হাওলাত করে লালন পালন করা এই গরুটির বাজার নিয়ে তার দিন কাটছে দুশ্চিন্তা আর দুর্ভাবনায়। ঈদের মাত্র 1 মাস বাকি থাকলেও দেখা মিলছে না ক্রেতার। বাড়ির উপর পাইকার আসতে পারবে কিনা এই করোনার কারণে, এই নিয়ে খুবই দুশ্চিন্ত আছি। খোরাকের অনেক খাদ্য, মাসে অনেক প্রচুর খাদ্য খায়, এগুলোর দাম প্রচুর। একই চিত্র পাবনা ও সিরাজগঞ্জের গবাদি খামার প্রধান বেড়া, সাথিয়া, চাটমোহর, আটঘরিয়া, ভাঙ্গুড়া, সাজাদপুর, বেলকুচি, কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলার গ্রামগুলোর। কুরবানির ঈদকে সামনে রেখে ছোট বড় মিলিয়ে প্রায় লক্ষাধিক খামারে গরু হৃষ্টপুষ্ট করা হলেও এখনও বন্ধ অধিকাংশ গরুর হাট। ঢাকা বা বাইরের জেলা থেকেও আসেনি কোনো ব্যাপারী। গরু যে বাইরে না নিতে পারে, না তাহলে এই এলাকাকে এত গরু কি সম্ভব বিক্রি করা? এদিনে মনে করেন কোরবানির সিরিয়াল ধরে সব গরু কেনার জন্য, কেউ আসতেছে না, আমরা গরু নিয়ে বসে আছি। করোনা সংকটের পাশাপাশি পরিবহন ভাড়া, গোখাদ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং সিরাজগঞ্জের গো খামার প্রধান অনেক গ্রামেই শুরু হয়েছে বন্যা। ফলে কুরবানির ঈদ কেন্দ্রিক অর্থলগ্নি করে বিপাকে পড়েছে অনেক খামারি। ঈদের 1-1.5 মাস আগে মানুষের দেখতে আসতো, গরু দেখতে আসতো, কিনতে আসতো। এখন পর্যন্ত আমাদের খামারে এখন পর্যন্ত কোনো লোকজন দেখি নাই। স্বাভাবিক সময় যে বিক্রি হতো এখন শিকি গরু বিক্রি হয় না, ধরেন 100-র মধ্যে 10% নাই। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর জানায়, পাবনা ও সিরাজগঞ্জে কুরবানিকে কেন্দ্র করে প্রায় 3.25 লাখ গরু হৃষ্টপুষ্ট করা হয়েছে। গরুর স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত 1.25 লাখ গরু ঢাকা, চট্টগ্রাম সহ বাইরের জেলায় বিক্রির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমান কুরবানির যে আমাদের হিসাব সেটা 1,70,000-এর মতো। এবারে আমরা ওই রকম চাহিদা ধরতেছি, কারণ এবারে পরিস্থিতিটা একটু অন্যরকম, হয়তো একটু কমও হতে পারে। সুতরাং আমাদের উদ্বৃত্ত গরু থেকেই যাবে। আমাদের মেইন বাজার হলো রাজধানী কেন্দ্রিক,
রাজধানীতে মানুষ কিভাবে এই কোভিডের সময় গরু ক্রয় করবে, যেটা আমরা একটা অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গায় মানে গরুর ওজন, গরুর দর এবং মাপ এগুলা সব কিছু মিলিয়ে ওই অ্যাপসের মাধ্যমে সে গরুটা ক্রয় করতে পারবে, এই ব্যবস্থা করা হচ্ছে। প্রাণী সম্পদ দপ্তর জানায় করোনাকালীন সময়ে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি অনুযায়ী হাট বসানো হবে। কোনো হাটেই ঢুকতে দেওয়া হবে না ভারতীয় সহ বিদেশি গরু। উৎপল মির্জা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ইতিবাচকভাবে দিন শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। সার্বিক সূচক ডিএসইএক্স 7 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 4001-এ। মোট লেনদেন হয়েছে 138 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 47টির, কমেছে 36টির দর, আর অপরিবর্তিত রয়েছে 229টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্টের। আজকে ডিএসইএক্স 7 পয়েন্ট গেইন করে 4000 লেভেল ক্রস করে এসে ক্লোজ করে 4001 পয়েন্টে। সিমিলারলি ডিএসইএক্স গেইন করে 1.8 পয়েন্টস এবং ডিএস30 গেইন করে 3.7 পয়েন্টস। বছর শুরু থেকে দেখলে এখন পর্যন্ত YTD returns of the market is still quite minimal, which is at negative 10.1%. আজকে সারাদিনে টাকার লেনদেন ছিল 138 কোটি টাকা। তার মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয় দুইটা সেক্টর মিলে, which was 60% of the total turnover. 43% of the turnover took place in pharma sector and 16% of the turnover took place in bank sector. দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।